আমি চাই সে বাংলাদেশের পক্ষে খেলুক। ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেললে যে একেবারে বড় খেলোয়াড় হয়ে গেল সেটা না। রিশাদ হোসেন বিগ ব্যাশ একটা দল পেয়েছেন। আপনার কি মনে হয় যে রিশাদ যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছে আগে পিএসএল খেললো, রিশাদ হোসেন কি বাংলাদেশের নেক্সট বিগ থিং কিনা? টি-20 ক্রিকেটে কিন্তু এখন দেখা যাচ্ছে লাহোর গালান্ডার্সে খেলেছিল বোধহয় লাস্ট, তাকে নেওয়া হয়েছে বাংলাদেশের। আমি চাই সে বাংলাদেশের পক্ষে খেলুক। ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেললে যে একেবারে বড় খেলোয়াড় হয়ে গেল সেটা না। অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ আছে এই সময়। রিশাদের ক্যালিবার আছে, তার হাইট আছে, এক্সেপশনাল প্লেয়ার। যে লেগ স্পিনার আমরা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, সেই লেগ স্পিনার আমরা পাচ্ছি না, কিন্তু তার এখনও অনেক শেখার ব্যাপার আছে। শর্টার ফরম্যাটে চার ওভার বল করে হয়তো বা পার পেয়ে যাবে, কিন্তু এই জায়গায় যেখানে আমরা আছি লং ওভারশন ক্রিকেট, টেস্ট ম্যাচ ক্রিকেট, সেই জায়গায় যদি রিশাদ ভালো করতে পারে তাহলে আমি খুব খুশি। লাস্ট প্রশ্ন, মিরাজ খেলছে না এই টেস্টে, মিরাজকে কি বাংলাদেশ মিস করবে কিনা বা করছে কিনা? বিশালভাবে মিস করছে অবশ্যই। আমরা এখন মাত্র 4 জন বোলার নিয়ে খেলছি। এই ধরনের গরমে, এই ধরনের হিউমিডিটিতে প্রতিটা বোলারকে কিছুক্ষণ বিশ্রাম দিতে হয়। সেই বিশ্রাম দেওয়ার সুযোগটাও কমে আসছে যেহেতু একজন বোলার শর্ট। এবং মিরাজ তো গত টেস্ট ম্যাচে সেঞ্চুরি, 5 উইকেট হোল, ইনফর্ম একজন খেলোয়াড়। তাকে দলে না পাওয়া দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে, আমি জাস্ট আশা করছি যে সুস্থ হয়ে যাবে এবং দ্বিতীয় টেস্টে মিরাজ খেলতে পারবে। এটা বিগ ড্রব্যাক বাংলাদেশের জন্য। যা আছে তাই নিয়ে তো খেলতে হবে। মুশফিকুর রহিমের পারফরম্যান্স কেমন লাগলো? নাজমুল হোসেন শান্ত অ্যাজ ওয়েল অ্যাজ লিটন কুমার দাস। অবশ্যই অনস্বীকার্য যে মুশফিকুর রহিম এতদিন ধরে খেলেও এমন একটা রানের খরার মধ্যে থেকে এসেও যেভাবে এই জায়গায় খেলেছে, মানে শব্দ ব্যবহার করা তো কঠিন হয়ে যায়, কারণ খেলাটা সবাই দেখেছে যে কি কষ্ট করতে হয়েছে, কি ধৈর্য ধরতে হয়েছে। আর তার যে টেকনিক্যাল অ্যাবিলিটির যে কোনো ঘাটতি নেই সেটা কিন্তু লক্ষণীয় ছিল। এবং সবসময় দেখা যায় যে যখন সময় দেয়া যায় একটা ইনিংসে, বিশেষ করে টেস্ট ম্যাচে, সেই জায়গাটা সদ্ব্যবহার করার জন্য মুশফিকুর রহিমের বিকল্প নেই। এবং তার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, ধৈর্যের ব্যাপারটা, কষ্ট করার ব্যাপারটা। এবং আমরা যেটা বলি যে লং ওভারশন ক্রিকেট যখন কেউ রপ্ত করতে পারে তখন কিন্তু যে কোনো ফরম্যাটে তারা ভালো করতে পারে, এবং এই জায়গাটাতে বাংলাদেশের কাজ করতে হবে। শামিম ভাই, আপনি কমেন্ট্রি বক্সে বাংলাদেশের প্রতিনিধি, আসলে বাংলাদেশ ভালো খেলতেছিল তখন আপনার কেমন লাগছে? তখন তো এটা বলার কিছু নেই। সবসময় না, আমির সোহেল সেদিন বলছিল যে তুমি যে নর্মাল ভয়েসে যখন কথা বলো, কমেন্ট্রি করো, যখন বাংলাদেশ ভালো করে তোমার গলার শটটা অন্যরকম হয়ে যায়। এটা ভেতর থেকে একটা অনুভূতি, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। নিজের দেশ ভালো করলে, আমরা অনেক সময় এত বছর ধরে করে আসছি, অনেক খোঁচা খেতে হয়েছে। অনেক সময় বাংলাদেশ যখন ভালো খেলে না, অনেক ডিপ্লোম্যাটিক সার্কেল ওয়েতে অন্যান্য কমেন্টেটররা একটু সুযোগ নেয়। আজকাল আমাদের জন্য যখন বাংলাদেশ ভালো খেলে, সেইগুলোর একটু উত্তর দেওয়ার সম্ভাবনা জেগে ওঠে। তো ইটস এ ব্রিলিয়ান্ট ফিল গুড ফ্যাক্টর। লিটনের যদি কথা বলি, যেভাবে খেললেন, একটা ছোট ক্যামিও 90 রানে আউট হয়েছে, মানে লিটনের 100টার আক্ষেপটা রয়েছে কিনা, আর হলো তার ইনিংসটা নিয়ে কি বলবেন? আসলে ইনিংসটা প্রথম দিকে কিন্তু একটু নার্ভাস ছিল। একটা সুযোগও তার পক্ষে এসেছে, একটা হাফ চান্স বলতেই হবে, কিন্তু ওর স্টাইলটা মানে ন্যাচারাল ক্যালিবার দেওয়া আছে। সবসময় বলা যায়, আমরা তো বলি যে একটা ভালো ইনিংস কিন্তু একটা রানের খরাকে পাল্টে দিতে পারে, এবং সেটা আমরা লক্ষণীয় ছিল। সে যখন এসেছে দলটা একটা শক্ত অবস্থানে, এবং এই সুযোগটা সদ্ব্যবহার করতে সক্ষম হয়েছে লিটন কুমার দাস। দুর্ভাগ্যবশত একটা জায়গায়, যেটা শেষ শটটা যেভাবে খেলতো, আমার মনে হয় না যে 10 রান বাকি থাকতে ওই ধরনের একটা শট খেলা উচিত ছিল। এত ভালো খেলে নিজের ইনিংসটা যেখানে 150 রান করার সম্ভাবনা ছিল, বাংলাদেশ হয়তো 550-600 করতে পারতো যদি লিটন থাকতো। সেই জায়গাটা কিছুটা আক্ষেপ আছে যেভাবে সে আউট হয়েছে। তাছাড়া ইটস এ ভেরি ওয়েলকাম ইনিংস ফর হিম। তার নিজের মানে কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য এই ধরনের একটা ইনিংসের প্রয়োজন ছিল।